তাহলে আজকে আমাদের ক্লাসের প্রারম্ভে আমি আমার মা জননী বৈকুণ্ঠবাসিনী অল্লাহ দেবনাথের শ্রীচরণ পদ্মে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমি আমার প্রিয়তম ছাত্র প্রবোদান মুর্মু তার শ্রী করকমলে আমার অন্তরে অনন্ত স্নেহ রাশি জ্ঞাপন করছি। তো আজকে ক্লাস হচ্ছে এডুকেশান ফার্স্ট সেমিস্টার মাইনর কোর্সের বড় কোশ্চেন। কোশ্চেনটা হলো জাতীয় মূল্যবোধের অন্তর্ভুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা করো। আচ্ছা, এর সর্বপ্রথমেই পয়েন্ট হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে বোঝায় পরিপূর্ণ রাজনৈতিক স্বাধীনতা ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ভারতবর্ষ তার আভ্যন্তরীণ বিষয় অন্য কোনো দেশের পরামর্শ বা হস্তক্ষেপ ছাড়াই নির্ধারণ করতে সমর্থ। সার্বভৌমত্ব তাই এই ভারতবর্ষকে স্বাধীন অস্তিত্বপূর্ণ একটি দেশ হিসাবে পরিগণিত করে। সার্বভৌমত্ব হলো এমন একটা শক্তি, চূড়ান্ত শক্তি, যে শক্তির দ্বারা সমগ্র রাষ্ট্র পরিচালিত হবে এবং বাহ্যিক কোনো হস্তক্ষেপ হবে না, আভ্যন্তরীণ শক্তির দ্বারাই পরিচালিত হবে। তাই সার্বভৌমত্বকে বলা চলে প্রাণ। এই সার্বভৌমত্ব একমাত্র রাষ্ট্রই ভোগ করতে পারে, অন্য কোনো সংঘ রাজ্য কেহ পারে না। একটা রাষ্ট্রে একটা সার্বভৌমিত্ব থাকবে। তাই সার্বভৌমত্ব ভোগ করার ক্ষমতা হলো একমাত্র রাষ্ট্রের। তারপর হলো সমাজতন্ত্র। ভারতবর্ষ সমাজতন্ত্রের একটি আদর্শ পরিচয়। তো ভারতবর্ষ সমাজতান্ত্রিক ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মধ্যেই রয়েছে সমাজতন্ত্র। তো সমাজতান্ত্রিক ভিত্তিতেই গণতন্ত্র তৈরি হয়েছে। কেন? গণতন্ত্রে বলা হয়েছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। তাই এর মধ্যেই সমাজতন্ত্র রয়েছে। বলা হয়েছে সমাজতন্ত্র বলতে বোঝায় সামাজিক মর্যাদা, সামাজিক সুরক্ষা ও সামাজিক মেলবন্ধন, যেখানে অর্থনৈতিক ও সার্বিক উন্নয়ন সমাজের সকলের কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তাই সমাজতন্ত্রের সমস্ত কিছু দায়িত্ব বহন করছে সরকার। তারপর হলো ধর্মনিরপেক্ষতা। ভারতবর্ষে বহু ধর্মের উপস্থিতি থাকলেও ভারতবর্ষ দেশ হিসাবে একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয়। সার্বভৌমত্বের মধ্যে ধর্মনিরপেক্ষতা হলো অন্যতম একটা বৈশিষ্ট্য। ভারতবর্ষ হচ্ছে ইন্ডিয়া ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেকুলারিজম। তো এই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বজায় রয়েছে। শান্তিমৈত্রী ভ্রাতৃত্বর দেশে এই ধর্মনিরপেক্ষতা হলো ভারতের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে বলা হয়েছে ভারতবর্ষের শাসন ক্ষমতা কার দ্বারা পরিচালিত হবে তা নির্বাচনের মাধ্যমে দেশের জনসাধারণ দ্বারা নির্ধারিত হয়। তাহলে গণতন্ত্রে হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি প্রেরণ করা। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হচ্ছে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো পার্লামেন্টের মূল একটা স্তম্ভ স্বরূপ। তার হচ্ছে প্রজাতন্ত্র। ভারতবর্ষ শুধুমাত্র গণতান্ত্রিক নয়, প্রজাতান্ত্রিকও বটে, রিপাবলিক। তাহলে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ হলো গণতন্ত্র সমাজতান্ত্রিক ভিত্তিতে। এর মধ্যেও প্রজাতন্ত্র প্রত্যেক নাগরিকের স্বাধীন কতগুলি মৌলিক অধিকার ভোগ করার ক্ষমতা রয়েছে। এই প্রত্যেক নাগরিক মৌলিক অধিকারকে যদি কেউ ছিন্ন করে তাহলে সরকার তা রক্ষা করবে। আচ্ছা, তারপর হচ্ছে ন্যায়, জাস্টিস। ভারতীয় সংবিধান ন্যায়কে অত্যন্ত মর্যাদার সঙ্গে উপস্থাপন করে। সংবিধানে যেমন সামাজিক ন্যায়কে মর্যাদা দেওয়া হয়েছে, তেমনি অর্থনৈতিক রাজনৈতিক সকল প্রকার ন্যায়কে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে ন্যায় ন্যায় হচ্ছে সাম্য বন্টন। সাম্য ন্যায়ের ক্ষেত্রে এমন ন্যায় ব্যবহৃত হবে যা সকলের জন্য সমান এবং সঠিক একটা মর্যাদা প্রদান করা হবে। তারপর হচ্ছে স্বাধীনতা, চিন্তা ভাবনা স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ঈশ্বর আরাধনার স্বাধীনতা প্রভৃতি।
তাহলে স্বাধীনতার ক্ষেত্রে যে 6টা মৌলিক অধিকার ভারতীয় প্রত্যেক নাগরিক ভোগ করবে, সেই মৌলিক অধিকারগুলিকে সরকার রক্ষা করবে। যে মৌলিক অধিকারের জন্যই ভারতীয় প্রত্যেকটা নাগরিকই সুনাগরিক হিসাবে পরিচিত। তারপর হচ্ছে সাম্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবালো বৃদ্ধ বনিতায় যা সুযোগ সুবিধা রয়েছে তা সকল কিছুই সমানভাবে ভোগ করতে পারবে, এটা হচ্ছে সাম্য। তারপরে হচ্ছে সৌভ্রাতৃত্ব, প্রেম প্রীতি সৌভ্রাতৃত্ব ভারতবর্ষের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাই শান্তি মৈত্রী ভ্রাতৃত্ব হচ্ছে ভারতবর্ষের আদর্শ। সকল প্রকার আইন ন্যায় নীতি এগুলির মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ হচ্ছে অন্তরের শুভ্র ভাতৃপ্রতিম ব্যবহার। এই ভাতৃপ্রতিম ব্যবহারের দ্বারাই প্রত্যেক নাগরিক যেন প্রত্যেকের সঙ্গে ভ্রাতৃত্বভাবে জড়িত রয়েছে। তারপর হলো জাতীয় ঐক্য এবং একতা। জাতীয় ঐক্য, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকেই আমরা ভাই ভাই সম্পর্ক। কবি বললেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখিয়া ভারতের নবজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। তাহলে নানা ভাষা নানা মতের মধ্যে আমরা প্রত্যেকেই এক আত্মায় আমরা গঠিত, কেননা আমরা ভারত মাতার সন্তান। এই যে আমাদের পরিচয়, এই পরিচয়ই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় মূল শক্তি। ব্যক্তি সাহস, ব্যক্তির আত্মমর্যাদা বোধ, আত্মপ্রত্যয় হচ্ছে আমরা ভারত মাতার সন্তান। তারপর হচ্ছে আন্তর্জাতিক শান্তি। তো আমরা ভারতবর্ষ উদারীকরণের দেশ, আন্তর্জাতিকতার ক্ষেত্রে আমরা এক পরিবার মিলে যেন মিলেমিশে মানব জাতি রয়েছি। পরে মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্যের মাধ্যমে দেশপ্রেম, জাতীয়তাবাদ, মনুষ্যত্ববাদ, লিঙ্গগত সাম্য, বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন প্রভৃতি মতাদর্শ গড়ে উঠে। ভারতীয় সংবিধানে তাই মৌলিক কর্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের মৌলিক কর্তব্য যেমন ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার যেমন ভোগ করবে, তদ্রূপ আবার মৌলিক কর্তব্যও রয়েছে। কেননা ভারতবর্ষে দেখা যাচ্ছে বিচার বিভাগ, তারপরে শাসন বিভাগ, আইন বিভাগ, এই তিনটা মন্তেস্কুর নীতি অনুসারে ওই তিনটা আলাদা আলাদা রয়েছে, কিন্তু প্রত্যেকেই সমানভাবে ক্ষমতা ভোগ করবে। সেক্ষেত্রে দেখা গেছে ভারতের নাগরিককে কিছু মৌলিক কর্তব্যও দেওয়া হয়েছে। সংবিধানকে মান্য করা, সরকারকে মান্য করা এবং দেশের সমস্ত সংবিধানের প্রতি সমান বোধ রাখা এবং ভারত মাতার প্রতি একটা আত্মসমর্পণ ভাব রয়েছে। আরও বলা হলো, জাতীয় মূল্যবোধ যে কোনো দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভারতবর্ষের আধার হলো সংবিধান। সংবিধানই ভারতবর্ষকে একত্রিত এবং সুরক্ষিত করে রেখেছে। তাহলে আমাদের প্রাণ হচ্ছে কি ভারতের সংবিধান। ভারত মাতার প্রত্যক্ষ নিদর্শন আমরা সংবিধানের মাধ্যমে পাই। ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ সংবিধান গণতান্ত্রিক দেশে। এই সংবিধানে 496টা ধারা এবং 12টি তালিকা রয়েছে। এই সংবিধান হচ্ছে ভারত মাতার প্রাণ এবং ভারতবাসীর প্রাণ। তবে যাই হোক, এই নোটটা তোমরা পড়বে ভালো করে। তো এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। তো আমি আবারও সকল ছাত্রছাত্রীদের প্রতি আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে এখানেই আমি ক্লাস আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ।